আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো। যে যেখান থেকে এই মুহূর্তে আপনাদের জর্জ ভাইয়ের ভিডিও দেখছেন তাদের সবার প্রতি প্রাণ ঢালা শুভেচ্ছা। আমি রয়েছে এখন ইটালির রোম শহরের ভিতরে, যে আরেকটা দেশ আছে, নাম শুনছেন আপনারা, ভ্যাটিকান সিটি। সেই ভ্যাটিকান সিটির ভিতর থেকে আপনাদের জন্য ভিডিওটা করা। তো ক্যামেরাটা ফ্লিপ করে দিই, তো আপনারা দেখতে পাবেন ওই যে ওখানে একটা ইয়েলো রঙের একটা দেখতে পাচ্ছেন না, একটা মিম্বার না কি বলবেন আপনারা, মানে সামনে একটা দাঁড়ানোর জায়গাও আছে। এখানে হলো যে জন পোপের নাম তো শুনছেন আপনারা। মানে এখানে এটা হলো ক্যাথলিক যে খ্রিশ্চানিটি রয়েছে, ক্যাথলিক খ্রিশ্চানিটির চিফ হলো মিস্টার পোপ। এটা হলো একটা পদবীর নাম। আর বর্তমানে যে পোপ রয়েছে এই ভ্যাটিকান সিটির, যেখানে এই ক্যাথলিক 1.3 বিলিয়ন লোক রয়েছে, তো তাদের ধর্মগুরু এর নাম হলো ফ্রান্সিস। তো এই ফ্রান্সিস সাহেব ওই জায়গাটা, ওই ইয়েলো জায়গাটা যে দেখতে পাচ্ছেন, ওইখানে এসে দাঁড়ায়। তারপরে এই যে এখানে সামনে যে মাঠটা দেখতে পাচ্ছেন, এখানে মাঝে মধ্যে উনি আসেন ভাষণ টাষণ দেওয়ার জন্য। তখন বিভিন্ন উচ্চপদস্থ সরকারি কর্মকর্তারা দেশ বিদেশের বিভিন্ন জায়গা থেকে এসে তারা এখানে বসে তার সেই বয়ান, নাকি এটাকে তো বয়ানই বলি আমরা, তার সেই বয়ান এখান থেকে শোনেন। তো এখন যে কারণে ভিডিওটা করা সেটা হলো এই যে ভ্যাটিকান সিটি, এটা হলো রোমের ভিতরে একটা সার্বভৌম রাষ্ট্র, সবচেয়ে ছোট্ট একটা দেশ। এখন এই ছোট্ট দেশটার ভিতরে অনেক কাহিনীও আছে, অনেক ফ্যাক্ট আছে। তো কয়েকটা ফ্যাক্ট আমি বলে দিই। আসলে চলে যাচ্ছিলাম, সন্ধ্যা হয়ে যাচ্ছে, তো একটু পরে চলে যাব, আস্তে আস্তে একটু ঠান্ডা পড়তেছে। এর ভিতরে প্রথম যে ফ্যাক্ট মানে আমার খুব দৃষ্টি আকর্ষণ করছে সেটা হলো এখানে চোর বাটপারে ভরা। এখানে চোর বাটপারে ভরা। এখন চোর বাটপারের হিসাবটা যেভাবে করা হয়, মনে করেন কারো যদি পকেট মার যায়, কারো যদি ব্যাগ হারিয়ে যায়, কারো কিছু কিছু চুরি যায়, তো সরাসরি এখানকার যে অফিসের লোকজন আছে, আশেপাশে বিভিন্ন লোকজন আছে, তো তাদের কাছে গিয়ে কমপ্লেন করে। তো তাদের কাছে কমপ্লেনের পরিমাণ, যে পরিমাণ কমপ্লেন তাদের কাছে পড়ে, তো ওই হিসেবে সারা ওয়ার্ল্ডের মধ্যে সবচেয়ে বেশি চুরি হয় হলো দেশের আয়তন অনুযায়ী, জনসংখ্যা অনুযায়ী এই ভ্যাটিকান সিটিতে। অর্থাৎ চোর বাটপারে এলো ভরা। আরেকটা কারণ সেটা হলো যে এই যে ইটালি যে দেশটা আছে, ইটালি দেশটা হলো বিভিন্ন দেশের লোকদের মানে একটা অভয়ারণ্য। বিভিন্ন আশেপাশের যে বিভিন্ন দেশ রয়েছে, বিভিন্ন দেশের লোকদের জন্য একটি অভয়ারণ্য। তারা সেখানে থাকে। কিছু লোক আছে খুব ভালো, এবং কিছু কিছু লোক এখানে এসে কামকাজ না পাওয়ার কারণে কী হয়, ক্রিমিনাল অ্যাক্টিভিটিসের সাথে জড়িত। তো যার ফলে আপনি, এটা শুধু ভ্যাটিকান সিটি না, ইটালির যে কোনো সিটিতে যান না কেন, চোর বাটপারের জ্বালায় আপনি হাঁটতে পারবেন না। এবং ওইখানে আপনার রেল স্টেশন, ইভেন প্লেন স্টেশন মানে এয়ারপোর্ট, রেল স্টেশন, যে কোনো পাবলিক প্লেস, যে কোনো ল্যান্ডমার্ক যখন আপনি দেখতে যাবেন, এটা তো বুঝতেই পারছেন একটা ট্যুরিজম প্লেস, বিভিন্ন অসংখ্য ল্যান্ডমার্ক ছড়িয়ে রয়েছে রোমের আশেপাশে। সব জায়গাতেই বড় বড় সাইডে লেখা হয়েছে চোর হতে সাবধান, পকেটমার হতে সাবধান, ব্যাগ সাবধানে রাখবেন, এই সেই ইত্যাদি ইত্যাদি। এটা মনে হয় এত চোরের উপদ্রব মনে খোদ বাংলাদেশেও নাই যতটা চোরের উপদ্রব রয়েছে এইখানে। তো ওই হিসাবে ভ্যাটিকান সিটি হলো হাইয়েস্ট ক্রাইম রেট ইন দ্য ওয়ার্ল্ড। যে শানু, যেটা বলছিলাম পকেট মারের কথা, তো এখন আমার মানি ব্যাগটা কোথায় রাখছিলাম? প্রথম যদি মানি ব্যাগ চুরি হয়ে যায় তো সব গেছে, কারণ মানি ব্যাগের ভিতরে ক্রেডিট কার্ড আছে, আইডি কার্ড আছে, বুঝছেন, একটা বিরাট যন্ত্রণা। একটা দেশ বিদেশে এসে হারিয়ে গেলে তো বিরাট সমস্যা। তো এই গেল একটা চোরের উপদ্রব থেকে, মানে চোরের উপদ্রবের দিক থেকে এই ভ্যাটিকান সিটি হলো খুবই ফেমাস হয়েছে, খুবই ফেমাস হয়েছে। দ্বিতীয় আরেকটা জিনিস আমার দৃষ্টি আকর্ষণ করলো, এটা হলো যে এই সিটিটা কিন্তু রোম শহরের ভিতরে চারদিকে একটা দেয়াল দিয়ে ঘেরা। অ্যাকচুয়ালি এটার চারদিকে একটা দেয়াল দিয়ে ঘেরা, আর দেয়ালের উচ্চতা হলো 29 ফিট এবং দেয়ালের মোট দৈর্ঘ্য হলো প্রায় 2 মাইল। আর যেখানে দাঁড়িয়ে ভিডিওটা করছে এটা হলো হাফ স্কোয়ার মাইলের একটা জায়গা চারদিকে। এই হলো ভ্যাটিকান সিটি, এই হলো ভ্যাটিকান সিটি। অত্যন্ত ছোট, হাফ স্কোয়ার মাইল, তো বুঝতেই পারছেন মানে কি বলবো, আর আপনার অনুমান করেন না হাফ স্কোয়ার মিলে কতটা হবে। তো শানু, কিছু ফ্যাক্ট বলছিলাম এই ভ্যাটিকান সিটির উপর। তো চোরের ব্যাপারটা বললাম, তো তুমি দিয়ে একটা পয়েন্ট মনে করে দাও আমারে। ভাই গাদা গাদা মানুষের ধাক্কা ধাক্কি জ্বালায় আর বাঁচি না, এই হলো একটা অবস্থা। আরেকটা জিনিস আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে, জর্জ ভাই এটা পৃথিবীর সবচেয়ে ছোট দেশ, তা তো মানলাম, তো মানুষজন কেমন থাকে, কি অবস্থা? শানু, এই ভ্যাটিকান সিটিতে কত মানুষ থাকে বলছিলাম? তোমার এত শিখে ফিরে নিলাম, বললাম তুমি একটুখানি বলো। ভাই ভুলে গেছি তো, দেড়শো মানুষের কথা বলছিলাম। আমি এখান থেকে 825 জন মানুষ টোটাল সরকারি এই হলো একটা ফ্যাক্ট। মাত্র 825 জন, 135 জন হলো এখানকার সিকিউরিটির লোকজন, আর বাকি যারা রয়েছে এরা হলো সবাই হলো কম বেশি ক্লার্জি। তো ক্লার্জি তো বুঝছেন আপনারা কি? ক্লার্জি হলো এই যে এই মানে এখানকার খাদেম। এটা তো বড় একটা চার্চ, তাই না? এই চার্চের হলো খাদেম, অসংখ্য খাদেম। 825 থেকে যদি 135 বাদ দেন, তো বাকি যারা থাকে সবাই হলো খাদেম। তাদের মধ্যে একজন হলো মিস্টার পোপ। আর মিস্টার পোপ সম্পর্কে আরেকটা ইনফরমেশন আমি দিয়ে রাখি, মিস্টার পোপ সাহেব উনি বিয়ে শাদী করেননি,
ওনার বয়স 60-70 বছর হবে, ভুল হলে ক্ষমা করেন, মনে এমনই হবে, আমি তার টিভিতে দেখেছি। আর এই পোপ সাহেবের নাম হলো মিস্টার ফ্রান্সিস, এবং উনি মরার পর এখন আরেকজন আবার পোপ নির্বাচিত হবেন। মনে হয় সম্ভবত আজীবন পোপই থাকেন, এক পোপ না মরা পর্যন্ত আরেকজন মনে হয় সম্ভবত পোপ হয় না। তো এখন এই পোপ সাহেবের আয় ইনকাম কী, বিষয়াদি কী, সেটা নিয়ে আমার মনে একটা প্রশ্ন জাগছিল। তো সেটা নিয়ে যতটুকু আমি জানলাম আর কি, সেটা হলো এই পোপ সাহেবের মাসিক বেতন হলো $32,000 মার্কিন ডলার। $32,000 মার্কিন ডলার। আরও অবাক কাণ্ড হলো, সে যেহেতু বিয়া শাদী করেনি, এটার একটা আমার কৌতূহল ছিল যে সে বিয়া শাদী করেনি, ঘটনা কি? যদি বিয়া শাদী না করে থাকে তাহলে $32,000 করে প্রতি মাসে পায়, সে এই টাকা দিয়ে সে কী করে? তখন দেখলাম তার লাইফস্টাইল সম্পর্কে আর একটু এক্সপ্লোর করে, মানে একটু ডিটেলসে পড়াশোনা করলাম। তো সেখানে লেখা আছে যে তার বউ বাচ্চা কাছে না, এই কারণে সে মনে করে, হয়তো বা সে বিয়ে করেনি এই কারণে যে সে মনে করে সারা দুনিয়ার যত পোলাপান আছে, মানুষজন আছে, সারা দুনিয়ার যত পোলাপান আছে, মানুষজন আছে, ছেলেরা মেয়েরা আছে, সবাই হলো তার সন্তান। সবাই হলো তার সন্তান। আর সারা দুনিয়ার শান্তি মানে তার শান্তি, সারা দুনিয়াই হলো তার সংসার। তো এইসব হিসাব কিতাব চিন্তা ভাবনা করে আমাদের পোপ সাহেব বিয়ে শাদী করেনি। এখন প্রশ্ন থেকে যায়, তাহলে $32,000 বেতন দিয়ে সে মাসে মাসে করে খেতো লাখ লাখ ডলার বছরে। এখন পোপ সাহেবের যে লাইফস্টাইল, উনি টিভি দেখে বলে তো মনে হয় না, ঘর থেকে বের হয় তাও মনে হয় না, এক দেশ থেকে আরেক দেশে যায় সেটাও দেখে খুব একটা বিষয় মনে হয় না। কি একটা খাইব দেবে এই বুড়া বয়সে, ডায়াবেটিক্স আছে, এতে কোনো সন্দেহ নাই। তো এখন আরও যেটা আমি বুঝতে পারছি আর কি, পোপ সাহেবের লাইফস্টাইল দেখে এটা অনুমান করা, যেটা তাকে জিজ্ঞেস করার দরকার নেই, কারণ তার পয়সাগুলো হয়তো তার অ্যাকাউন্টে জমা থাকে। এখন মরে যাওয়ার পর তার পয়সাগুলো হয়তো এই ভ্যাটিকান সিটির কোনো কোনো কাজে লাগবে, অথবা পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে দরিদ্র মানুষ রয়েছে, বিভিন্ন চ্যারিটেবল অর্গানাইজেশন রয়েছে, হয়তো সেখানেও ব্যয় হতেও পারে। এই হলো আমাদের পোপ সাহেবের ইতিহাস। এরপর আরেকটা কাহিনী হলো, এখানে শুনলাম একটা ছোটোখাটো রেল লাইন আছে মাত্র 200 মিটারের, এই হলো কাহিনী। তারপরে পৃথিবীর আর কি বলুম, সবচেয়ে বড় চার্চ এখানে, ওই যে সেন্ট প্যাট্রিক বাসিলিকা, যেটা বললাম আমি আপনাদেরকে। পাশে যা কিছু দেখতে পাচ্ছেন এই হলো ভ্যাটিকান সিটি। আমি ভ্যাটিকান সিটির একেবারে বাগানের মধ্যে দাঁড়িয়ে ভিডিওটা করছি, আর ওইখান থেকে ওইখানে যে মিম্বারটা রয়েছে ওইখানে দাঁড়িয়ে পোপ সাহেব এখানে তার বয়ান করেন। আরেকটা কথা এখন মনে পড়ছে, এই ভ্যাটিকান সিটিতে কিন্তু নাই, কি বলে এটাকে, ভ্যাটিকান সিটিতে কোনো মানে প্রিজন সেল নাই, মানে আসামিকে ধরে বন্দি করে রাখার মতো কোনো প্রিজন সেল এখানে নাই। কিন্তু কোনো আসামি যদি কোনো ক্রিমিনাল যদি ধরা পড়ে, তার ছোটোখাটো একটা প্রি ট্রায়াল এখানে হয়। প্রি ট্রায়ালের পর সম্ভবত তাকে ইটালি পুলিশের হাতে তুলে দেওয়া হয়, এই যেটা আমি বুঝলাম। এখানে কোনো পুলিশ টুলিশ আমি দেখিনি, ওই কিছু সিকিউরিটি লোকজন আছে, এই আর কি। আরেকটা ফ্যাক্ট হলো এখানে, সেটা হলো 1929 সালে, এটা হলো প্রথম বিশ্বযুদ্ধের পরে 1929 সালে মুসোলিনির শাসন আমলে এই ভ্যাটিকান সিটি কিন্তু ইটালির অন্তর্ভুক্ত হয়। আর ইটালির অন্তর্ভুক্ত হওয়ার কারণে ভ্যাটিকান সিটির যত সার্বভৌম ব্যাপার স্যাপার আছে, এর যে সিকিউরিটি, সেফটি অ্যান্ড সিকিউরিটির যে বিষয় সেগুলো রয়েছে, এগুলো সব ইটালিয়ান সরকার দেখে থাকে। তখন মুসোলিনি সাহেব কী করছে, প্রথম বিশ্বযুদ্ধের পরে 1929 সালে একটা স্পেশাল ট্রিটির মাধ্যমে এই ভ্যাটিকান ছিল একটা সার্বভৌম মানে একটা অংশ, ইটালির ভিতরে একটা সার্বভৌম অংশ। সারা পৃথিবীর যে 1.3 বিলিয়ন যে ক্যাথলিক বিলিভার রয়েছেন, বিশ্বাসী লোকজন রয়েছেন, তারা তো তাকে ধর্মগুরু হিসেবে মানে। তো এই হিসেবে সারা ক্যাথলিক বিশ্বে যত লোকজন আছে তারা চরম সাপোর্ট ছিল এই পোপ সাহেবের। তো যে কারণে ইটালির ভিতরে এটি একটা রাষ্ট্র ছিল। 1929 সালে ইটালি সরকার এই ভ্যাটিকান সিটির সব দায়িত্ব নেওয়ার পর এর ভালো মন্দ যা দেখার দায়িত্ব তারাও নেয়। কিন্তু তারা ওই যখন কনস্টিটিউশন করে তখন সেখানে বলে দেয়, চিন্তিতার কোনো কারণ নেই, তোমাদের আগেই যেমন সার্বভৌমত্ব ছিল আর এখন মানে আগের মতো সার্বভৌমত্ব সব কিছুই পেবে, বরঞ্চ এক কাজ করো, তোমরা আমাদের সাথে একটা অ্যানেক্স করে একটা ট্রিটি করে আমাদের সাথে মিলে ঝিলে যাও, তারপর আমরা মিলে ঝিলে থাকি, রাষ্ট্র হিসেবে তুমি অখণ্ড একটা রাষ্ট্রই থাকবে এবং পৃথিবীর ইতিহাসে সবচেয়ে ছোট রাষ্ট্র হিসেবে তুমি সেই সম্মানই পাবে, তোমরা তোমাদের মতো থাকো। ইটালির কোনো আইন কানুন কিন্তু ভ্যাটিকান এই দেশের সাথে ভিতরে প্রযোজ্য না। তো যার ফলে 1929 সালের পর থেকেই কিন্তু আমরা মানচিত্রে দেখতে পাই। আর যে প্রথম বিশ্বযুদ্ধের পরে তো দুনিয়ার অনেক দেশের মানচিত্র অনেক চেঞ্জ হয়েছে। তো 1929 সালের পরেই কিন্তু আমরা এই যে ভ্যাটিকানের মানচিত্রটা আমরা ওই ম্যাপের মধ্যে দেখতে পাই। এই হলো অবস্থা। তো যাই হোক ভাই, আরও কিছু যদি মনে পড়ে এই সম্পর্কে, এই ভ্যাটিকানের বিভিন্ন কাহিনী সম্পর্কে, তো আরেকটা ভিডিও করে আমি দেখাবো না, এখন তো অলরেডি 11 মিনিট হয়ে গেছে। এই ছিল কাহিনী। তো ভাই, আমি জর্জ ছিলাম আপনাদের সাথে এই ইটালির রোম শহরের ভ্যাটিকান সিটি থেকে। এখানে আমার চোখে পড়লো রোমান বাদশার আমলে, মানে রোমান এম্পায়ার যখন ছিল, এম্পায়ারিজম যখন ছিল, তো তখন তারা কী ধরনের কাপড় চোপড় ব্যবহার করতো, মানে বিশেষ করে মহিলারা যে শাড়ি ব্যবহার করতো, সেই শাড়ি আমি একটা এখানে দেখতে পাচ্ছি।
কয়েকশো বছর পুরনো এটা, বুঝছেন, 400-500 বছর তো হবে। এই শাড়িটা কিছুটা ছিঁড়েও গেছে, অনেকটা মানে কী আর বলবো, আমি মুগ্ধ এটা দেখে। এই শাড়ি তারা কীভাবে বানাইছে এই 400-500 বছর আগে। এটা হলো সেই রোম সাম্রাজ্যের আমলে রাজা নেপোলিয়নের টাইম থেকে নিয়ে শুরু করে অন্যান্য যে জুলিয়াস সিজার ছিলেন, আরও অনেকেই ছিলেন, তো সেই আমলের শাড়ি কাপড়। আরেকটা জিনিস আমি দেখলাম, সেটা হলো ওই একটা পুরোনো আলমারি, বুঝছেন। এই আলমারিটা কমসে কম ভাই 500 বছর পুরনো, বুঝছেন। আমার মনে হয় যে রাজা জুলিয়াস সিজার ছিলেন বা নেপোলিয়ন ছিলেন, যেই থাক না কেন, এরা মনে হয় এই আলমারি ব্যবহার করছে নাকি বুঝি তো না। তবে ভাই কঠিন এক আলমারি, কাঠ দিয়ে এত সুন্দর কারুকাজ কইরা, বুঝছেন, স্কাল্পচারটা দেখছেন কি সুন্দর কারুকাজ করছে এটার ভিতরে, কাঠের ভিতরে কইরা তারপরে এই আলমারি বানাইছে। এটা মনে হয় রাজা নেপোলিয়নের আলমারি হইব, বুঝছেন। এটা মনে হয় রাজা নেপোলিয়নের আলমারি হইব। কোনো সাধারণ পাবলিকের আলমারিতে দিকে রাখার কথা না, ওটা রাখতেও পারে, অনেক পুরনো। সারাদিন ছিলাম আমরা এই ভ্যাটিকান মিউজিয়ামে, নাকি শানু? কেমন ছিল, কেমন কাটছে? প্রথম দিকটা ভালোই ছিল। হ্যাঁ বলো। দেখো আমার কাছে এটা ভালো লাগেনি, এই বিল্ডিংটা এত আমার কাছে ভালো লাগছে। এটা খালি নেংতে ছবি দেখাইছে, আর কি দেখাইবে, আর কোনো কিছু দেখাচ্ছে না। এটা ওই সময়ের এগুলো যে স্কাল্পচার ছিল, পেন্টিং ছিল, বলো আর্ট ছিল। বিলিভ করতে পারছি। আচ্ছা, তোমারটা হয়েছে তো শানু। এই হলো অবস্থা। এখন তো এক্সিটটা দেখা দিই, সারাদিন ভিডিও করছি, অনেক ভিডিও করছি, এক্সিটটার কেন দেখাবো না, তাই না? এই যে তা আমরা অলরেডি ইটালিয়ান ভাষা শিখে গেছি। উসিতা মানে কি এক্সিট, যেখানে উসিতা দেখবেন সেখানে হলো। তো মোটামুটি সারাদিন আমরা ছিলাম, কটা বাজে হবে, 11:30 বাজে আমাদের এন্ট্রি ছিল, কিন্তু আমরা মনে করি অফিসিয়ালি 12টার ভিতরে ঢুকছি, 12টার আগেই ঢুকছি। তো ঢুকে সারাদিন মোটামুটি ঘুরছি, ঘুরে রাখি। এখন দেখা শেষ, আর কিছু দেখার বাকি আছে কি না তা তো আমি জানি না। এই জন্য ক্যামেরাটা ধরে আমরা আস্তে আস্তে এখান থেকে উঠে যাই। উপরে কোথায় যায়, এক্সিট কোন দিকে, এক্সিট কোথায়? এক্সিট নিচ দিয়ে হবে, উপরে না। Which way is the exit? This way? Okay. হ্যাঁ, নিতে for my birthday. Thank you. আচ্ছা, আমার মেয়ে কী বলছে আপনারা হয়তো বুঝেননি, কিন্তু আমি বুঝছি, আমার মেয়ের ভাষা আমি বুঝি। সে আপনাদেরকে থ্যাংক ইউ দিছে, তারপরে সে যে এখানে অনেক মজা করছে সেটাই আপনাদেরকে বলছে। তো এখন এলো বের হয়ে যাওয়ার সময়, সন্ধ্যা হয়ে আসছে। ভ্যাটিকান মিউজিয়াম দেখা আমাদের শেষ। তো ভালো লাগলো পোপের শহর দেখে, পোপের শহরে ঘুরে টুরে গেলাম। কিন্তু একটা জিনিস আমার কাছে মানে খুব অবাক করার মতো লাগছে, যদি পোপ সাহেব একটু মাঝে মধ্যে এসে হাঁটাহাঁটি করতো বাগানের বাইরে বা দরজার সামনে এসে, যদি দিনের একটা সময় একটু হাই হ্যালো বলতো আমাদেরকে, বুঝছেন। ওই যে আমাদের পোপ সাহেবকে পিছনে দেখা যাচ্ছে, দিনে একটা বার এসে যদি হাই হ্যালো বলতো, তাহলে মানুষগুলো আরেকটু উৎসাহ পেতো। আর আপনারা যারা আসবেন, সারাদিনের প্রস্তুতি নিয়ে এসেছেন, প্রচুর হাঁটতে হয়, যা বলার মতো না। হাঁটতে হাঁটতে আমার নিজেরই পা ব্যথা হয়ে গেছে। তো এই ছিল আমার ভিডিও। আজকে রাত্রে আমি চলে যাচ্ছি, রাত 2টা বাজে আমি উবার কল করে চলে যাব এখানকার রোম টার্মিনাল 1-এ। তো সেখান থেকে পর্তুগাল এয়ারলাইন্সে চলে যাব হলো লিসবন থেকে 2 ঘন্টা থেকে, ওইখান থেকে কানেক্টিং ফ্লাইট ধরে সরাসরি চলে যাব হলো মায়ামি। তো এটাই মনে হয় ইটালির মাটিতে আমার সর্বশেষ ভিডিও। এই ভ্যাটিকান সিটিতে একটা পোস্ট অফিসও আছে, আমি আপনাদেরকে দেখতে পাচ্ছেন, এখানে একটা পোস্ট অফিসও আছে, আর ওইটা হলো পোস্ট অফিস। পৃথিবীর সবচেয়ে ছোট দেশের পোস্ট অফিসে দেখা নিয়ে গেলাম, বুঝছো, দেখতে পারেন। ওই যে দেখে, এটা হলো একটা রিয়াল পোস্ট অফিস। হ্যাঁ, না, এটা হলো ভ্যাটিকান সিটির পোস্ট অফিস, ওদের স্ট্যাম্পে ভ্যাটিকান সিটি লেখা আছে। এখানে নামার সময় আরেকটা জিনিস আমি লক্ষ্য করলাম, একটা স্পাইরাল রাস্তা আছে, দেখছেন কি, দেখছো শানু? এখান থেকে তাকিয়ে দেখো, দেখছেন? এটা তো নাহলে মিসে, তো কি সুন্দর একটা রাস্তা এখান দিয়ে, বুঝছেন। এখান দিয়ে আমাদেরকে নামিয়ে নিয়ে যাবে। এখন এখানে কিন্তু 2টা রাস্তা, জানো তো, একটা হলো ওই সাইড দিয়ে, ওইটা বন্ধ করে রাখছে। এখন চাইলে ওদিক দিয়ে নামতে পারো, কিন্তু 2টা রাস্তা 2 ভাবে গেছে, আমার মাথায় ঢুকে না, কোনটার সাথে কোনটার সম্পর্ক নেই। দেখছো ওই রাস্তাটা আবার পুরো খালি, একটা সাইড কিন্তু পুরো খালি, দেখতে পাচ্ছ এটা? আচ্ছা, তো যাই হোক, ভ্যাটিকান সরকার এটা তাদের কি একটা ঝটকা দেখা দিল নাকি? ভ্যাটিকান সরকার একটা ঝটকা দেখা দিল, আমাদের পোপ ফ্রান্সিস, মিস্টার পোপ ফ্রান্সিস একটা ঝটকা দেখা দিল যে আমরাও পারি, আমাকেও টেকনোলজি আছে। দেখো কি সুন্দর একটা সিঁড়ি বানিয়ে দিচ্ছে, তাহলে সিঁড়ি দিয়ে হাঁটতেছে অটোমেটিক। ওই যে আমার মেয়ে, বড় মেয়ে, ছোট মেয়ে। হ্যাঁ, এটা সিঁড়িও না, কি এটা এটা দেখাই দাও, এটা সিঁড়ি স্টেপ কোথায়?
এটা হচ্ছে গিয়ে ঢালু, মানে স্লাইড হয় না যেমন, হুম। সেইভাবে করে তাই? ঢালু। তো এটা তো মানে পিছলা, এটা তো একটা ছালার ভিতরে বসে অরিমা, ছালা দিয়ে বসে তারপরে পিছলা খাই যাওয়া যাবে কি দিক দিয়ে নাকি? দেখছেন কি সুন্দর, ওই যে আবার দেখা যাচ্ছে ওই যে মানুষজন দিতে যাইতেছে। হ্যাঁ ওই যে রাস্তা দেখা যায়, রাস্তার সামনে এসে বলতেছে এক্সিট, গাড়ি তো দেখা যাইতেছে। এদের থেকে আর বাংলাদেশের থেকে দেখা যাচ্ছে সেটাই।